মানসম্মত ওষুধ তৈরিতে ব্যর্থ হওয়ায় 20টি কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ হাইকোর্টের। 14 ফার্মার অ্যান্টিবায়োটিক অবৈধ ঘোষণা। যেহেতু লাইসেন্স বাতিল হয়ে গেছে, ওই বাতিল আদেশটা বহাল থাকবে, তারা আর কোনোভাবে ওষুধ উৎপাদন করতে পারবে না। মাত্র 2টি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ওষুধের নমুনা পরীক্ষা, হুমকিতে জনস্বাস্থ্য। আগে আমরা যখন একটা নাপা খাইতাম তখন দেখা গেছে কাজ করতো, এখন দেখা গেছে ওরকম কাজ করে না। আমরা আসলে বিষ খাইতে চাই না, ওষুধ খাইতে চাই, এবং সরকারকে এই মনিটরিং দায়িত্বটা নিতে হবে। দুটো ল্যাবকে আরো আধুনিকায়ন করা, আরো সম্প্রসারণ করা, একই সঙ্গে প্রতিটা ডিভিশনাল যে সিটি ওখানে এই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি শাখা থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফাঁস হওয়া প্রশ্নপত্রেই চলছে এসএসসি পরীক্ষা। সত্যতাও মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্বীকার শিক্ষা বোর্ডের। জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার তাগিদ। দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসককে প্রত্যাহার, ডিসি বললেন তার পদোন্নতি হয়েছে। অনিয়মের দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ গ্রেফতার 3। বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়, থাকবে যাবজ্জীবন ও অর্থদণ্ডের বিধানও। আগুন ঝরা রঙে উৎসবমুখর পরিবেশে সারা দেশে বসন্ত বরণ। তরুণ তরুণীদের পদচারণায় মুখরিত বইমেলা সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় 20টি ওষুধ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সব ওষুধ কোম্পানি যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নীতিমালা মেনে চলে, সেজন্য তদারকি বাড়াতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে। বাজারে মানহীন ওষুধ কোম্পানির সংখ্যা কত, এমন প্রশ্নের উত্তর খুঁজতেই 2014 সালে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠন করা হয়েছিল 5 সদস্যের তদন্ত কমিটি। যে কমিটি 34টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিলেন, কিন্তু আইনি জটিলতায় তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া থমকে যায়। সবশেষ গত বছর উচ্চ আদালতের নির্দেশে এক্সিম ফার্মাসিউটিক্যালস সহ 20 ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ আসে উচ্চ আদালত থেকে। বন্ধ করা হয় আজ দিন সহ 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন। এই আদেশের ওপর উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সোমবার 34টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধে চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। আদালতের নির্দেশনার পরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক যে লাইসেন্সগুলো বাতিল করা হয়ে গেছে, সেই ব্যাপারে আদালত কোনো নির্দেশনা দেননি। যেহেতু লাইসেন্স বাতিল হয়ে গেছে, ওই বাতিল আদেশটা বহাল থাকবে, তারা আর কোনোভাবে ওষুধ উৎপাদন করতে পারবে না। আদালত তার রায়ে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস জিএমপি নীতিমালা মেনে ওষুধ উৎপাদনে কোম্পানিগুলোর উপর তদারকি বাড়াতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আদেশ দিয়েছেন। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে দুটি ওষুধ কোম্পানি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অথরিটিকে সেকশন 50 মে এই জিএমপি লাইসেন্সের নীতিমালাটা কড়াকড়িভাবে আরোপের জন্য বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট আমাদের এই লাইসেন্স ক্যান্সেলগুলি বহাল রেখেছে, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। যদিও 34টি কোম্পানির মধ্যে 11টি কোম্পানির লাইসেন্স এরই মধ্যে বাতিল করেছে সরকার। আইনজীবীরা বলছেন, বাকি 23টি কোম্পানি জিএমপি শর্ত মানতে পারলে পুনরায় বাজারে আসার সুযোগ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2টি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ওষুধের নমুনা পরীক্ষা। প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরির অভাবে মান যাচাই ছাড়াই বাজারে চলে আসছে হাজারো ব্র্যান্ডের ওষুধ। এতে হুমকির মুখে পড়ছে স্বাস্থ্যসেবা। বিভাগীয় শহরগুলোতে নতুন ল্যাবরেটরি স্থাপনের পাশাপাশি পুরনো ল্যাবরেটরিগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ ওষুধ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। দেশের কারখানাগুলোতে উৎপাদিত হয় 27,000 ব্র্যান্ডের ওষুধ। এর সঙ্গে প্রতিদিনই বাজারে যোগ হচ্ছে নতুন নতুন ওষুধ।
অথচ এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামে ওষুধ প্রশাসনের রয়েছে মাত্র 2টি ল্যাবরেটরি। উৎপাদিত মোট ওষুধের উল্লেখযোগ্য সংখ্যক কোনো রকম মান পরীক্ষা ছাড়াই বাজারে চলে আসায় ওষুধের বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। আমরা আসলে বিষ খাইতে চাই না, ওষুধ খাইতে চাই এবং সরকারকে এই মনিটরিং দায়িত্বটা নিতে হবে। ফাইন্যান্সিয়ালি প্লাস আমাদের হচ্ছে আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে আমরা যখন একটা নাপা খাইতাম তখন দেখা গেছে কাজ করতো, এখন দেখা গেছে ওরকম কাজ করে না। সকল ওষুধের গুণাগুণ ল্যাবরেটরিতে টেস্ট করেই যাতে বাজারে আসুক, যাতে একটা ওষুধ খাইলে ওষুধটা কাজ করে। ওষুধ প্রশাসনের তথ্য মতে 2016 সালে 2টি ল্যাবরেটরিতে প্রায় 8,500 ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। বিগত কয়েক বছরে গড়ে 7,000 ওষুধের নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও এর বাইরে থেকে যাচ্ছে প্রায় 20,000 ওষুধ। এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা প্রকাশ করছেন ওষুধ বিশেষজ্ঞরা। দুটো ল্যাবকে আরো আধুনিকায়ন করা, আরো সম্প্রসারণ করা, একই সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে প্রতিটা ডিভিশনাল যে সিটি ওখানে এই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি শাখা থাকবে। এই 6টা ল্যাবরেটরি স্বয়ংসম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে যদি কাজ করতে পারে তখন এই দেশের প্রতিটা ওষুধই টেস্ট করা সম্ভব। সরকারের পরিকল্পনা অনুযায়ী কয়েক বছরের মধ্যে ঢাকা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আশ্বাস ওষুধ প্রশাসনের। এক এক কোম্পানি হাজার হাজার বেচ তৈরি করছে, এইটা একটি ল্যাবরেটরির পক্ষে এটা কোথাও করে কিনা আমার জানা নাই। আমরা কোম্পানি থেকে আনি, প্রেমিসিস থেকে আনি, আবার কখনো ডিপো থেকে আনি, আইনে আবার এখানে টেস্ট করি, যাচাই করে দেখি সেই ওষুধগুলো যথাযথ কিনা। প্রতি বছর 16,000 কোটি টাকার ওষুধ উৎপাদন হয় বাংলাদেশে। নতুন ওষুধ নীতির প্রস্তাবনা অনুযায়ী ওষুধ কোম্পানিগুলোকে সুউৎপাদন চর্চা মানার ক্ষেত্রে বাধ্য করা গেলে সমস্যা অনেকাংশে কমবে বলে আশাবাদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়েই চলছে পরীক্ষা, এমন অভিযোগ পাওয়া গেছে চলমান এসএসসি পরীক্ষায়। আর এর সত্যতাও মিলছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি স্বীকারও করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর ফলে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন না হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। আর প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর হতে সরকারকে পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ। চলমান মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিনা এ বিষয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ঝামেলায় পড়ার আশঙ্কায় ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে চেয়ে একটি স্ট্যাটাস দেয়া হলে সেখানে প্রমাণসহ অবাক করার মতো বেশ কিছু তথ্য তুলে ধরেন অনেকে। ফেসবুক ব্যবহারকারী বেশ কয়েকজন প্রশ্নপত্র ফাঁসের তথ্য তুলে ধরেন তাদের কমেন্টে। একজন অভিযোগ করেন চলমান পরীক্ষায় এমন কোনো বিষয় নেই যার প্রশ্ন আগেভাগে পাওয়া যায়নি, এমনকি স্কুলের শিক্ষকরাও সেসব প্রশ্নের সমাধানও দিয়েছেন। আরেকজন জানান হলে যাওয়ার আগেই প্রতিটি বিষয়ের 4 সেট প্রশ্নপত্রই অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে। আর এসব হয়েছে পরীক্ষার আগের দিন রাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষার ফলাফলে কে যোগ্য আর কে অযোগ্য তার সঠিক বিচার হচ্ছে না বলে অভিযোগ করলেন অনেক অভিভাবক। প্রতিদিনই শুনতেছি যে রাত 12টার পরে এটা ফাঁস হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে মেধাবী বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। মানসিকভাবে তারা একটু ডিপ্রেস হয়ে যায় যে আমরা সারা বছর পড়াশোনা করলাম, কিন্তু যারা করছে না তারা কম্পিটিশনে আমাদের চেয়ে যদি আগায় যায়। গেল কয়েক বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে এবং এর সত্যতাও মিলছে, যদিও তা বরাবরই অস্বীকার করে আসছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর বোর্ডগুলো। এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি পরীক্ষার প্রথম 5টি বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং কয়েকটি পরীক্ষায় তা হুবহু মিলেও যায়। তাহলে স্বাভাবিকভাবেই বোর্ডের প্রতি প্রশ্ন আসতে পারে, কেন নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে তারা। যে কোনো সেটে যে পরীক্ষা না হোক সেই সেটে, কিন্তু তাদের কাছে একটি প্রশ্নের তো কোনো অংশই যাওয়ার কথা না, সেখানে একটি সেট ধরে চলে যাওয়া তো এটা খুবই টেনশনের ব্যাপার। আমরা খুব এ ব্যাপারে উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় একটা বড় ধরনের লিকেজ আছে, এই লিকেজটা খুঁজে বের করতেই হবে। প্রতি বছর পাবলিক পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠার ব্যর্থতার দায় কর্তা ব্যক্তিরা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। ইচ্ছা করলে এটা পারা যায়। যারা চেয়ারম্যান হিসেবে যাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একটু সিরিয়াস হন এই ব্যাপারে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমার মনে প্রথম দফাতেই আপনার যেটা প্রথম জিনিসটাই করা উচিত ছিল সেটা হচ্ছে আপনার শিক্ষামন্ত্রী পদত্যাগ করা। সব মহলে ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকায় এমন ঘটনা বারবার ঘটছে, আর তাই এর সমাধান আসছে না বলে মনে করছেন তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে।
সিরাজগঞ্জে সাংবাদিক শিবুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র সহ 6 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর। বিমান চলাচলে যে কোনো ধরনের বাধা বিঘ্ন কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, এই আইন অনুযায়ী বিমান অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত যে কোনো পর্যায়ে কারো কোনো কাজ যদি জীবন ঝুঁকিতে ফেলে তবে তা অপরাধ বলে বিবেচিত হবে। বিমান, কারো কাছে দ্রুতগতির এই যানটির নাম উড়োজাহাজ। যে নামেই ডাকা হোক না কেন, দীর্ঘ পথের দূরত্ব কমাতে শতাব্দীর পর শতাব্দী ধরে এই যানটি শরণাপন্ন হয় যাত্রীরা। আধুনিক এই যান মানুষের জীবনে যেমন স্বস্তি আর স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, তেমনি এর পরিচালন ব্যবস্থায় সামান্য ত্রুটি ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ কিংবা প্রাণহানি। 1960 সালে প্রণীত বিমান চলাচল অধ্যাদেশ অনুযায়ী এতদিন এই সেবা পরিচালিত হলেও এই প্রথম বিমান উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া আইনের আওতায় আসছে। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসামরিক বিমান চলাচল আইন 2017-তে চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। বিমান চলাচলের কোনো প্রক্রিয়ায় বিঘ্ন ঘটালে এই আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। 29 ধারায় যেটা বলছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা বেপরোয়াভাবে এইরূপ কোনো কার্য করেন যাহাতে নির্বিঘ্নভাবে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয়, তা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তোর জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO এর নির্দেশনা মেনে সদ্য প্রণীত এই আইন অনুযায়ী বিমান চলাচলের নির্দিষ্ট পথে হস্তক্ষেপ কিংবা এয়ার নেভিগেশন অর্ডার না মানলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নেভিগেশনের সঠিক আলো অথবা সংকেতের কার্যক্রম বা পরিচালনায় হস্তক্ষেপ, অপসারণ বা ধ্বংস করেন, অনধিক যাবজ্জীবন কারাদণ্ড অথবা 5 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। এই আইনটি এমন এক সময়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হলো যখন গত বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি যাওয়ার পথে বিমানের জরুরি অবতরণে মনুষ্যশ্রেষ্ঠ গাফিলতির দায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 কর্মকর্তা বিচারের মুখোমুখি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেবে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবে সাড়া না মিললে উদ্ভূত পরিস্থিতির জন্য সব দায়ভার প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কারো পক্ষেই সেখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেই কারণেই সহায়ক সরকার অর্থাৎ নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য একটি সহায়ক সরকার, এটা ছাড়া সম্ভব নয়। রাষ্ট্রপতির কাজ তো শেষ হয়ে গেছে, উনি তো করে ফেলেছেন যেটা অপকর্ম করার করে ফেলেছেন। আমাদের এখন আপনার প্রধানমন্ত্রীকেই আমরা এই প্রস্তাব দেব যে এইভাবে আসতে হবে, তা নাহলে সকল দায় দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। এবার বসন্ত বরণের খবর। ঋতুরাজ বসন্তের আগমনে আগুন ছড়া রঙে সেজেছে সারা দেশ। বাসন্তী রং শাড়িতে তরুণী আর পাঞ্জাবি পরে তরুণরা যোগ দেন বর্ণিল উৎসবে। তাদের পদচারণায় মুখরিত হয় বইমেলা সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কবিতা, নাটক, গান আর নৃত্যের তালে তালে বসন্তকে বরণ করেন নগরবাসী। বাধা মানেনি ধর্ম, বর্ণ বা বয়স। বসন্তের আয়োজন নিয়ে জানাচ্ছেন সাথিলা শারমিন। তরুণ প্রাণের মেলায় আনন্দ আর উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে বাঙালি। একে অন্যকে ভালোবাসার অনুভূতি নিয়ে এবারও বর্ণিল প্রকাশ ছিল নগর জুড়ে। নাগরিক ব্যস্ততা খুব বেশি সময় দেয় না নরনারীকে প্রকৃতির কাছে আসার। এমন দিনে নিজেকে নতুন করে খুঁজে পাবার অনুভূতি ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা। হলুদ শাড়ি পরা, প্রকৃতির কাছে আসা, গান শোনা,
ভীষণ ভীষণ এনজয় করি। প্রকৃতি যেমন সাজে নতুন করে ওইরকম ভাবে নিজেকে আবার নতুন করে সাজানোর জন্য একটা আগ্রহ সৃষ্টি হয়। বাঙালির সব উৎসবের মতোই বসন্তের আয়োজনে যোগ দেন পরিবারের সদস্যরা। মুখে আবির আর মাথায় ফুলের খোপা বয়সের কোনো বাধা মানেনি। আমি প্রতিবার এখানে আসি, অনেক সাজুগুজু করেছি, মাথায় ফুল দিয়েছি, ছবি তুলেছি, তারপরে এখানে আসছি, সাজুগুজু করেছি। এদিকে কবিতা আর ছোট চিত্রনাট্যে দাপটের সাথে এসেছে অশুভ শক্তির বিরুদ্ধে উচ্চারণ। কলাভবনের সামনে বটতলায় ছিল এমন প্রেম আর দ্রোহের আয়োজন। দীর্ঘদিন ধরে বাঙালি চেতনার চর্চা করে যাচ্ছেন যারা, তারা দেখছেন নতুন আলোর পথ। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ এখানে সবাই আমরা আসি এবং এই আনন্দকে উপভোগ করি। এটা আমাদের সাংস্কৃতিক আন্দোলন এবং মৌলবাদ বিরোধী আন্দোলন, একটা অসাম্প্রদায়িক মেলবন্ধন। ধর্মীতে নেমে এসেছে ফাগুন, প্রকৃতির যে রূপ, রস, বর্ণগন্ধ সেজেছে তারই রং লেগেছে মানুষের মনে। সকল তরুণ প্রাণে সেজেছে ফাগুন। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বসন্তের রং লেগেছে অমর একুশে গ্রন্থমেলাতেও। বাসন্তী সাজে সেজে মেলায় ভিড় করেছেন তরুণ তরুণীরা। তারা এক স্টল থেকে আরেক স্টলে ঘুরছেন, বই কিনছেন। এছাড়া পাঠক, লেখক ও প্রকাশকদের পদচারণায় এখন মুখর মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে বই মেলায় আছেন রিপোর্টার পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা। হাফসা, প্রথম ফাল্গুনের বই মেলাতে রং লেগেছে বসন্তের। আজকে সন্ধ্যা এখানে দেখতে পাচ্ছি হলুদ, কমলা, সবুজ নানা রং, বসন্তের যে রং, সে রঙের মেলা আজ বসেছে। যখন থেকে প্রবেশদ্বার খুলেছে তখন থেকেই সব বয়সীরা আসছেন, তবে তরুণ তরুণীদের যে ভীষণ ভিড় সেটির কথা বলতেই হবে। আর সেই সঙ্গে আজকে যেসব বই এখানে বিক্রি হচ্ছে তার মধ্যেও তরুণ তরুণীদের পছন্দের যেসব বিষয় আছে, বিশেষ করে কবিতা, রোমান্টিক কবিতা, গল্প, উপন্যাস, এগুলোর সংখ্যাই বেশি। আজকেও মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে, 71টি নতুন বই। সেই সঙ্গে আজকের মেলায় উপস্থিত আছেন জনপ্রিয় সাহিত্যিক এবং জনপ্রিয় লেখকরা, এবং তারা দেখছেন কি রকম ভীষণ ব্যস্ত, এত পাঠক এবং এত লেখক আছে। তাদের অটোগ্রাফ নিতে পাঠকরা ব্যস্ত এবং লেখকরাও ব্যস্ত তাদেরকে অটোগ্রাফ দিতে, তাদের সঙ্গে ছবি তুলতে। আমরা দেখছি যে আজকের মেলায় যে ভীষণ ভিড় তরুণ তরুণীদের, এই মেলার আবহকে কিন্তু একেবারে বসন্তের একটা রূপ দিয়েছে। এবং বসন্তের যে উৎসব হচ্ছে খুব কাছেই, এই বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের খুব কাছেই সেই উৎসবগুলো হওয়ায় সেই উৎসবের আমেজ এই বইমেলাতেও ছড়িয়েছে। এই বইমেলাও আজকে পুরোপুরি একেবারে বসন্তের উৎসবে মেতেছে। আমরা দেখছিলাম যে প্রকাশকরা এবং বিক্রেতা কর্মীরা তারা আজকে বেশ খুশি আছেন, যেহেতু অন্যান্য দিনের তুলনায় ছুটির দিন ছাড়া যে দিনগুলো হয়, এমন উৎসবের দিনগুলোতেই অনেক বেশি নতুন নতুন বইগুলো তো আসেই, সেই সঙ্গে বেচা বিক্রিও যে ভালো ভালো দিনগুলোতে ভালো ভালো বই বিক্রি হয়, আজকেও সেই দিনটির মধ্যে একটি। এবং এখানে যদিও আমি বলবো দর্শনার্থীর সংখ্যাই বেশি, যারা হয়তো উৎসবকে আরেকটু রঙিন করতে বইমেলাতেও ঘুরে যাচ্ছেন, তবে পাঠকের সংখ্যা খুব কম এটাও বলা যাবে না। যারা আসছেন, বিশেষ করে প্রবীণ যারা আছেন, তারা কিন্তু বই কিনছেন এবং বেশি পরিমাণেই বই কিনছেন হাফসা। আর সেই সঙ্গে আজকে পর্যন্ত মোট প্রায় ১৫০০-এরও বেশি বই, নতুন বই প্রকাশিত হলো এবারের এই বইমেলায়। সব মিলিয়ে বলা যায় যে আমরা প্রথম দিন থেকে যে ভিড় দেখছিলাম, পাঠকদের ভিড় এবং লেখকদের সঙ্গে পাঠকদের যে একটা মিথস্ক্রিয়া, সেই বিষয়টি আজকের মেলায়ও আছে। তবে আজকের মেলায় বসন্ত উৎসবে একেবারে রূপ নিয়েছে এই মেলা। হাফসাই ছিল আমার কাছে আজকের মেলাতে। পয়লা ফাল্গুনে বই মেলায় প্রচন্ড ভিড়, আর সেসব খবরে জানাচ্ছিলেন সহকর্মী পারমিতা হিম। সন্ধ্যার সময় আরো থাকছে। হায়দ্রাবাদ টেস্ট বাঁচাতে পারল না বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় 208 রানের বড় জয় পেল ভারত। দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘুষের দায়ে অভিযুক্ত এক কর্মচারীকে বরখাস্ত করা হয়। ঘুষ লেনদেনের অভিযোগের ভিত্তিতে গত 9 ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ফাঁদ পাতে দুদক। সেদিন জেলা প্রশাসনের অফিস সহকারী আজিজুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীরা দুদক কর্মকর্তাদের ওপর চড়াও হয়, ছিনিয়ে নেয় আজিজুল ইসলামকে। এই ঘটনায় দুদক কর্মকর্তারা আহত হন। ওই ঘটনার জেরে দুপুরে জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তবে প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করে জেলা প্রশাসক দাবি করেছেন, গত 7 ফেব্রুয়ারি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়ে তাকে বিদেশি সংস্থার একটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে বদলি করা হয়েছে 7/2 তারিখে, আজকে হলো 13 তারিখ বদলি, এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রজেক্ট স্থানীয় সরকার বিভাগে প্রত্যাহার করলে আমাকে ওএসডি করা হতো। ঘটনা সব জায়গায় টুকটাক ঘটে, এটার জন্য যদি এত বিভিন্ন রকম অবমাননাকর বিষয়ে আমাদের ভাগ্যে জুটে, এটি খুব দুঃখজনক একটি ঘটনা আমি মনে করি। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেকশন গ্রেড দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এই আদেশ দেন। এছাড়া আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন শুনানি আগামীকাল ধার্য করেন আদালত। এর আগে সকালে মিরপুর সহ রাজধানীর আলাদা 3 জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এএসএম তাইহিজ্জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে দুদক। তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু ব্যক্তিকে সিলেকশন গ্রেড দিয়ে 1,04,63,000 টাকার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। 2003 থেকে 2005 সালের বিভিন্ন সময়ে এ জালিয়াতির ঘটনা ঘটে। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো মুঠোফোনে ভয়েসমেইল সার্ভিস। দুপুরে রাজধানীর রমনায় বিটিআরসি ভবনে মুঠোফোনে বার্তা পাঠিয়ে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় গ্রাহকরা যাতে সাশ্রয়ী রেটে ভয়েসমেইল সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে মুঠোফোন অপারেটরদের প্রতি আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। যে রিপোর্টিংটা দিত আমরা সেটা বিশ্বাস করতাম। কোয়ালিটি অফ সার্ভিসের ব্যাপারে আমাদের যে একটা আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড আছে, কোয়ালিটি অফ সার্ভিস মেজার করার জন্য আমরা যন্ত্রপাতি কিনেছি, ওগুলো চলে এসে ওই সমস্ত যন্ত্রপাতি অলরেডি আমাদের এখানে চলে এসে তাদের এবং আমরা আমাদের কর্মচারীদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এর আগে অপারেটররা যে সমস্ত কোয়ালিটি অফ সার্ভিসের উপরে যে প্যারামিটারের যে রিপোর্টিংটা দিত আমরা সেটা বিশ্বাস করতাম কিংবা আমরা সেটার উপরে কাজ করতাম। এখন আমরা সেগুলো নিজেরাই মেজার করব। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মিরু সহ 6 জনকে আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমকালে শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু সহ 18 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা করে নিহতের স্ত্রী। এ ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত আইনে যাতে বিচারটা সম্পন্ন হয় এবং আমরা সঠিক বিচার পাই এবং আমরা মূল হত্যাকারীদের আমরা ফাঁসি দাবি করি। আইনের ফাঁক ফোকর দিয়ে এই সকল আসামি পার পেয়ে না যায় সে ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 6 জন আসামিকে 5 দিনের রিমান্ডে এনেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং বাংলা রহস্য উদ্ঘাটনের জন্য যত তথ্য দরকার আমরা আশা করছি যে জিজ্ঞাসাবাদে তাদের বেরিয়ে আসবে। সাংবাদিক শিমুল হত্যার মামলা, এই মামলায় 6 জন গ্রেপ্তার দেখানো আছে, 6 জনকে কোর্টে হাজির করা হয়েছিল। আইও 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, তার জন্য 5 দিনের রিমান্ড মাননীয় আদালত মঞ্জুর করেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়ার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে 14 দল, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মরদেহে শ্রদ্ধা জানায়। বাংলাদেশ ন্যাপ, ঐক্য ন্যাপ, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও যুব ছাত্র সংগঠনের নেতারা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই শ্রমিক নেতা। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। ভারতে বহুল প্রতীক্ষিত টেস্ট স্মরণীয় করে রাখতে পারল না বাংলাদেশ। টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ম্যাচ গড়ালেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ভারতের দেয়া 459 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল আউট হয় 250 রানে। ফলে 208 রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে একমাত্র টেস্ট জিতে নেয় বিরাট কোহলির দল। ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় হায়দ্রাবাদ থেকে বিস্তারিত জানাচ্ছেন নিয়ামতুল্লাহ বাবু। অঙ্কের হিসেবে সম্ভাবনা আর বাস্তবতায় অসম্ভবের দোলাচল। হায়দ্রাবাদ টেস্টে ভারতের দেয়া 459 রানের টার্গেটের চেয়ে 356 রান পিছিয়ে থেকে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু ভারতের শেষ দিনের উইকেট যেন ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি হলেও তাই। দিনের তৃতীয় ওভার করা জাদেজার বলটি বুঝে উঠতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে সাকিবের শটের পুনরাবৃত্তি হলো আবারও। আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র 1 রান যোগ করে ব্যক্তিগত 22 রানে সাজঘরে ফেরেন সাকিব। ড্রয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের সমর্থকরা তখন তাকিয়ে মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটে, কিন্তু রান তোলায় যেন বড্ড তাড়া ছিল বাংলাদেশ অধিনায়কের। অশ্বিনের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে বাংলাদেশের ভরসার আলোটুকুও যেন নিভিয়ে ফেলেন মুশফিকুর রহিম। তবে ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ আর সাব্বির রহমানের ব্যাটে ভালোই প্রতিরোধ করে বাংলাদেশ। কোনো অঘটন ছাড়াই ম্যাচ বিরতি পর্যন্ত ইনিংস টেনে নেন এই দুজন। কিন্তু বাংলাদেশের সেই প্রতিরোধ ভাঙেন ইশাদ শর্মা। দ্বিতীয় সেশনের শুরুতেই 22 রান করা সাব্বিরকে ফেরান তিনি। সেই সঙ্গে ভাঙে 51 রান জুটি। ক্যারিয়ারের 13তম টেস্ট 50 তুলে নিয়ে তখনও উইকেটে ছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু সতীর্থকে হারানোর পরপর মাহমুদুল্লাহ ইশান্ত শর্মার ফাঁদে পা দেন। 64 রানে তিনি আউট হতেই বাংলাদেশের টেস্ট বাঁচানোর আশার শেষ প্রদীপটুকু নিভে যায়। শেষ দিকে মিরাজ, রাব্বি, তাইজুল ও তাসকিনরা টিকে থাকার আপ্রাণ লড়াই চালিয়ে গেলেও ফলাফল বাংলাদেশের পক্ষে আসেনি। দ্বিতীয় ইনিংসে 100 ওভার ব্যাট করলেও 250 রানে থামে বাংলাদেশের ইনিংস। বহুল প্রতীক্ষিত এই টেস্টে শেষ পর্যন্ত 208 রানে জয় পায় ভারত। 17 বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচকে কোনোভাবেই স্মরণীয় করে রাখতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত ব্যর্থতা নিয়েই ফিরে যেতে হচ্ছে দেশে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ভারত। সন্ধ্যার সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানসম্মত ওষুধ তৈরিতে ব্যর্থ হওয়ায় 20টি কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ হাইকোর্টে। 14 ফার্মার অ্যান্টিবায়োটিক অবৈধ ঘোষণা। ফাঁস হওয়া প্রশ্নপত্রেই চলছে এসএসসি পরীক্ষা। সত্যতাও মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বীকার শিক্ষা বোর্ডের, জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার তাগিদ। দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসককে প্রত্যাহার। ডিসি বললেন তার পদোন্নতি হয়েছে। অনিয়মের দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ গ্রেফতার 3। বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়। থাকবে যাবজ্জীবন ও অর্থদণ্ডের বিধানও। আগুন ঝরার রঙে উৎসব মুখর পরিবেশে সারা দেশে বসন্ত বরণ। তরুণ তরুণীদের পদচারণায় মুখরিত বইমেলা সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।